আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। গুরুত্বপূর্ণ এই কারণে আমাকে প্রতিদিন আপনারা মেসেজ পাঠাচ্ছেন যে আইএসএল হবে, আইএসএল হবে। বিশেষ করে সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে, যে একটা রায় দিয়েছে, যে বলেছে যে ফেডারেশন এবং এফএসডিএল কে বসে চুক্তি নিয়ে, পরবর্তী যে এমআইআর আছে তার চুক্তি নিয়ে এবং আইএসএল শুরু নিয়ে আলোচনায় বসছে। সুতরাং একটা সকালে আগ্রহ যে কি হবে, আদৌ কবে সেই চুক্তি হবে। আমি কিছু আইএসএল এর ক্লাবগুলির সঙ্গে কথা বলছিলাম। তাদের এখন বক্তব্য হচ্ছে যে এই যে কিছুদিন আগে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে তাদের বলছিলেন যে সুপ্রিম কোর্টের বারণ আছে, নিষেধাজ্ঞা রয়েছে, তাই আমি আলোচনা করতে পারছি না, যে কারণে আইএসএলটা শুরু করতে পারছি না। তো আইএসএল এর ক্লাবগুলি এবার বলছে যে এই তো সুপ্রিম কোর্ট এবার বলে দিল যে নিজেরা বসে এফএসডিএল এর সঙ্গে সমস্যার সমাধান করুন। এইবার দেখবো যে কার জন্য আটকে আছে। এইবার তো আর তাহলে আলোচনা করতে অসুবিধা নেই। সুপ্রিম কোর্টের এই কথা জেনে, রায় জেনেই ফেডারেশন, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে 28 তারিখ আবার হিয়ারিং হবে এবং সেখানে এফএসডিএল এবং এআইএফএফ এর মধ্যে কি আলোচনা হয়েছে সেটা তারা জানবে, তার আপডেট নেবে। সঙ্গে সঙ্গে ফেডারেশন এফএসডিএল এর কাছে টাইম চেয়েছে। টাইমটা কি? আজকে, অর্থাৎ আজকে হচ্ছে 24 তারিখ, 24 তারিখ সন্ধেবেলায় অথবা 25 তারিখ সকালে ঠিক হয়েছে এফএসডিএল কর্তাদের সঙ্গে ফেডারেশন কর্তারা একটা ভার্চুয়াল মিটিং করবেন। ঠিক আছে, অনলাইনে। এআইএফএফ থেকে এটা জানানো হয়েছে যে তারা মিটিং এ বসতে রাজি 24 তারিখ রাতে অথবা 25 তারিখ সকালে। যদিও এফএসডিএল থেকে এখনো অবধি তার কোনো কনফার্মেশন আসেনি এআইএফএফ এর কাছে যে মিটিংটা 24 তারিখ রাতে হবে, আজকে অথবা আগামীকাল সকালে। 25 তারিখ কল্যাণ চৌবে এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন এ হ্যারিস ব্যাঙ্গালোরে বসে খালিদ জামিলের সঙ্গে একটা প্রেস কনফারেন্স করবে। যেহেতু ওরা ব্যাঙ্গালোরে যাচ্ছেই কল্যাণ চৌবে, সো আশা করা যাচ্ছে যে ওখানেই তাহলে 25 তারিখ সকালে ওখান থেকেই ভার্চুয়াল মিটিং করবেন ওই এফএসডিএল কর্তাদের সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মিটিং করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? এনারা 3 বছর ধরে কল্যাণ চৌবেরা ক্ষমতায় রয়েছেন, আজ পর্যন্ত চুক্তি নিয়ে এই 3 বছর ধরে আলাপ আলোচনায় কিছু বেরোলো না। সো আজ রাতে অথবা আগামীকাল সকালে একটা ভার্চুয়াল মিটিং করবে, আর সমস্ত একটা এত বড় ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট রিনিউ হয়ে যাবে বা সমস্যা মিটে যাবে? আমার কিন্তু খুব একটা আশার আলো দেখছি না। আমি ইমিডিয়েট এই মিটিংটায় কিছু হবে, অর্থাৎ 28 তারিখের মধ্যে সব হয়ে যাবে, এরকম আমি কোনো আপাতত এরকম কোনো সম্ভাবনা আমি দেখছিও না, আপনাদের জানাতেও পারছি না। মূল সমস্যাটা কোথায়? এফএসডিএল বলছে এই যে আমরা বছর বছর 50 কোটি টাকা তুলে দিয়ে এএফএফ কে, এটা আর হবে না। তারা ইপিএল এর ধাঁচে একটা কোম্পানি ফর্ম করতে চাইছে আইএসএলটা নিয়ে, যেখানে 14% শেয়ার থাকবে ফেডারেশনের কাছে, আমি আগেও বলেছি। 26% শেয়ার থাকবে এফএসডিএল এর কাছে এবং 60% শেয়ার হোল্ডার হবেন আইএসএল এর ক্লাব মালিকরা। আমি আজকে আইএসএল এর এই নর্থ ইস্টের ক্লাবের সঙ্গে কথা বলছিলাম, যেহেতু ওরা আজকে ডুরান্ড চ্যাম্পিয়ন হলো সল্টলেক স্টেডিয়ামে। তো আমি সেহেতু ওদের সঙ্গে কথা বলছিলাম। তো ওরাও একই কথা বলছিল যে এখানে সবচেয়ে আইএসএল এর ক্ষতিগ্রস্ত কারা? আইএসএল এর ওনাররা। সেন্ট্রাল রেভিনিউ থেকে একটা টাকা পায়। সেই যে ফেডারেশন বলছে আমরা একটা নতুন লিগ করব, বলেছে আগের দিন 5 কোটি করে টাকা দাও সব ফ্র্যাঞ্চাইজি ওনারদের, কিন্তু সেন্ট্রাল রেভিনিউ থেকে কত পাবে সেটাকে তো ওনারদের জানতে হবে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমরা সেন্ট্রাল রেভিনিউ থেকে কত পাবো এটাকে জানবো, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওনাররা, কারণ বছরের পর বছর কোটি কোটি টাকা ঢালছে, সেভাবে কোনো ফেরত আসছে না টাকা, কোনো লাভ করতে পারছে না ক্লাবগুলো, রিফান্ড আসছে না। তাই ক্লাব ওনারদের গুরুত্ব কিন্তু দিতে হবে, এবং এই ক্লাব ওনারদের গুরুত্ব দিতে গিয়েই এফএসডিএল যে কোম্পানি ফর্ম করতে চাইছে আইএসএলটা নিয়ে, তাতে 60% স্টেক হোল্ডার থাকছে ক্লাব ওনারদের দখলে, আইএসএল এর ক্লাব ওনারদের দখলে। এই জায়গাটাতেই মেন সমস্যা ফেডারেশন। ফেডারেশন বলছে না, আমি 14% শেয়ার হোল্ডার থাকবো, অর্থাৎ লাভ হলে 14% পাবো, লস হলেও তার দায়িত্ব নিতে হবে, বাবা আমি সেটাই যাবো না। আমাকে তুমি 50 কোটি টাকা দিতে, আমাকে সেই 50 কোটি টাকাই দিতে হবে, এবং প্রতি বছর মূল টাকার 5% করে ইনক্রিমেন্ট করতে হবে, বাড়াতে হবে। কিন্তু এফএসডিএল সেই প্রস্তাবে রাজি নয়। এফএসডিএল এর প্রস্তাবে ফেডারেশন রাজি নয়, ফেডারেশনের প্রস্তাবে এফএসডিএল রাজি নয়।
একদিক দিয়ে দু দলেরই যুক্তি আছে। এফএসডিএল বলছে আমি এত লস করছি, আমি আর এইভাবে যাব না, সুতরাং আমার লভ্যাংশ এবং লস দুটোকেই তোমার সমান ভাগিদার সবাইকে হতে হবে। আবার এএফএফ বলছে তুমি যদি আমার 14% দাও, যদি লাভ না হয় তাহলে আমি এএফএফটা চলবে কি করে যদি তুমি 50 কোটি টাকা মাসে না দাও। সুতরাং এই যে সমস্যাটা, আজকে কল্যাণ চৌবে এক সময় ভাবতেই পারে যে আমি যদি পরের বছর না থাকি আমি সই করে দিয়ে চলে যাই, অত ইজি হবে না ব্যাপারটা। আবার কল্যাণ চৌবে যে পথে প্রফুল্ল প্যাটেল হেঁটেছিল সেই পথেই কিন্তু হাঁটছে। একটু মনে করি দিই আপনাদের, সুপ্রিম কোর্টে কিন্তু ডিফারেন্ট কেস চলছে। এই যে সুপ্রিম কোর্ট সেদিনকে জানিয়ে দিল যে এফএসডিএল এবং এএফএফ কে বসে একটা নিষ্পত্তি করতে হবে, এটা কিন্তু ডিফারেন্ট ব্যাপার। কিন্তু অরিজিনাল কেসটা চলছে সুপ্রিম কোর্টে যেটা নিয়ে, সেটা হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশনের কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান, যেটা স্পোর্টস বিলের উপর ভিত্তি করে হবে। তার হিয়ারিং হয়ে গেছে, তার একটা ওই সংবিধানের খসড়া জমা পড়ে গেছে, যার উপর এবার শুধু ভার্ডিক্ট দেবে সুপ্রিম কোর্ট, অর্থাৎ জানিয়ে দেবে কোনটা সংবিধান, যে সংবিধান অনুযায়ী ভারতীয় ফুটবল ফেডারেশনের কবে ইলেকশনটা হবে সেদিকেই সবাই তাকিয়ে আছে। কিন্তু এই যে স্পোর্টস বিল হয়েছে তাতে বলেছে মিনিমাম একটা টার্ম যদি এক্সিকিউটিভ কমিটিতে কেউ না থাকে তাহলে সে ভোটেই দাঁড়াতে পারবে না। আর এই নিয়মের চক্করে পড়ে কল্যাণ চৌবের দাঁড়ানোর কোনো সম্ভাবনাই নেই, যদি এখন ভোটের দিনক্ষণ ঠিক করে দেয় সুপ্রিম কোর্ট। তাহলে কল্যাণ চৌবের একটা টার্মই 3 বছর মাত্র হবে। যে কোনো একটা টার্ম হয় ফেডারেশনে 4 বছর, অর্থাৎ 3 বছরে পুরো টার্ম সে কমপ্লিট করতে পারছে না, শেষ হয়ে যাচ্ছে এবং ইলেকশন ঘোষণা। এটা যদি হয় তাহলে কল্যাণ চৌবে ভোটেই দাঁড়াতে পারবে না। তখন সে কি করছে দেখুন বুদ্ধি করে। একটা সময় প্রফুল্ল প্যাটেল এই ভোট এড়ানোর জন্য, তারই সমস্ত কন্ট্রোলে ছিল, তারপরেও সে ভোট এড়ানোর জন্য দিনের পর দিন ইলেকশন না করে ওই সুপ্রিম কোর্টে মানে কোর্টের রায়ের উপর ডিপেন্ড করেছিল এবং সেটাতে আলটিমেটলি সে ডুবেছিল। কল্যাণ চৌবে এখন চাইছে যেভাবে হোক এই কেস কামারি এইসব করে ঠেকিয়ে ঠেকিয়ে আর একটা বছর টেনে নিয়ে যদি যেতে পারে, অর্থাৎ তার 4 বছরের টার্ম যদি কমপ্লিট করতে পারে, তাহলে কিন্তু সে ভোটে দাঁড়াতে পারবে। তার লক্ষ্য এখন যে কোনো ভাবে আরো 1 বছর টেনে নিয়ে যাওয়া। না হলে আজকে একটা ভারতীয় ফুটবলের কোনো কনস্টিটিউশন নেই যার উপর ভিত্তি করে নির্বাচন হবে, তা সুপ্রিম কোর্টে পড়ে আছে। কিন্তু আমাদের দেখেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দিয়ে কোন রকম সওয়াল জবাব করছে সুপ্রিম কোর্টে যে আমাদের কনস্টিটিউশনটা কবে পাবো প্লিজ জানান, কোনো রকম করছে না। তার উদ্দেশ্য হচ্ছে কল্যাণ চৌবে যে আমি আরো 1 বছর থাকবো টার্ম, 1 বছর যদি থেকে যাই তাহলে 1 বছরের টার্ম কমপ্লিট হয়ে যাবে, মানে 4 বছরের টার্ম কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি পুরো টার্মটা কমপ্লিট করার জন্য 4 বছরের, অর্থাৎ একটা টার্ম কমপ্লিট করার জন্য এক্সিকিউটিভ কমিটিতে, তাহলে আমি আবার ভোটে দাঁড়াতে পারবো। অর্থাৎ সে আবার ভারতীয় ফুটবল ফেডারেশনে ভোটে দাঁড়াতে চায়, তাই জন্য সে চুপচাপ বসে আছে। এবং সুপ্রিম কোর্ট কেন এটার ভার্ডিক্ট দিচ্ছে না তা নিয়ে কোনো সওয়াল জবাব বা এএফএফ থেকে আজ পর্যন্ত কোনো চিঠি জমা পড়েনি। কিন্তু মনে রাখবেন ফিফাও কিন্তু সবকিছু দেখছে। একবার আমরা এই এই প্রফুল্ল প্যাটেলের সময় একবার ব্যানের আওতায় পড়েছিলাম, ফিফা কিন্তু এখনো দেখছে, খুব ক্লোজলি মনিটরিং করছে যে দিনের পর দিন কনস্টিটিউশন তৈরি হচ্ছে না, ফেডারেশন কি করছে। আবার যদি কোনোদিন মাসখানেকের মধ্যে যদি কিছু না হয়, ফিফার দিয়ে যদি কোনো আবার চিঠি চলে আসে যে উইদাউট কনস্টিটিউশন এএফএফ কর্তারা বসে রয়েছে, এটা ফিফা ভালো চোখে দেখে না। যে এএফএফ কি করছে, এএফএফ কি মুভ করছে সুপ্রিম কোর্টে যে আমাদের কনস্টিটিউশন দিন, করছে না। তো যদি আবার ফিফাও ভবিষ্যতে আবার একটা নির্বাচনের দিকে ঠেলে দেয়, অবাক হবেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সবাই অপেক্ষা করছে যে কবে আইএসএল হবে। পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে, যদি এই এমআইআর চুক্তি মানে এই পেপার তৈরি করে যদি যেতে চায়, আমার মনে হয় না ইমিডিয়েট সলভ হবে। কারণ যদি কল্যাণ চৌবে তো ভাবছে আমি যদি থেকে যেতে পারি কোনোভাবে, তাহলে আমি এই যদি আমি 14% শেয়ারে নিয়ে রাজি হই, তাহলে আমি এফএফটা চালাবো কি করে, আমি টাকা কোথায়, আই লিগ চালাবো কি করে, কারণ এটা তো ব্যর্থ ফেডারেশন। আবার এফএসডিএল কিন্তু এই 50 কোটি টাকা শুধু তুলে ছেড়ে দেবে, এএফএফ কে দিয়ে দেবে, এটাতেও রাজি না। তো ইমিডিয়েট কিছু হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একমাত্র সম্ভাবনা রয়েছে যদি এখন দুপক্ষের সম্মতিতে, ডিসেম্বর অব্দি তো চুক্তি আছেই, এফএসডিএল বলে দিয়েছে ঠিক আছে আমি ডিসেম্বরের মধ্যে যে চুক্তির 50 কোটি টাকা আমি দিয়ে দেবো। জুলাইয়ের টাকাটা দেয়নি, হয়তো অগাস্টেই, হয়তো আর 1 সপ্তাহের মধ্যে পরে জুলাইয়ের কিস্তির টাকাটা সেকেন্ড কিস্তিটা দিয়ে দেবে এফএসডিএল। এফএসডিএল টাকা মারবে না এবং বলেছে ডিসেম্বরের মধ্যেই 50 কোটি টাকাটা দিয়ে দেবে। কিন্তু এই পদ্ধতিতে আর এফএসডিএল যেতে রাজি না। আপনারা সবাই আইএসএল আইএসএল বলছেন, আচ্ছা আই লিগটার কি হবে এবছর কিছু জানেন? এটা তো অগাস্ট শেষ হতে চললো, অর্থাৎ সেপ্টেম্বর, আমাদের জেনারেলি নভেম্বর ডিসেম্বর শুরু হয়। টাকা তো দিয়ে দেবেই এফএসডিএল, 50 কোটি টাকা বলেছে যখন দিয়ে দেবে।
কিন্তু যদি নভেম্বরেই আই লিগ শুরু করতে হয়, তার কোনো প্রস্তাব, তার কোনো ক্রীড়াসূচি কোথাও কি জেনেছেন? অর্থাৎ আই লিগটাও কিন্তু বিষবাও জলে। একে আই লিগের চ্যাম্পিয়নশিপ নিয়ে একদম মানে নাক কেটেছে ফেডারেশন ক্যাশের ওখানে, কিন্তু এখনো অব্দি যে চ্যাম্পিয়ন হলো ইন্টার কাশি, তাকে কিন্তু ফেডারেশনের তরফে এখনো কোনো চিঠি দিয়ে বলা হয়নি যে তোমরা যেহেতু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছো, সুতরাং তোমরা পরের মরশুম থেকে আইএসএল এ খেলবে। অ্যাকর্ডিং টু রুলস তাই তো হওয়ার কথা, যে ইন্টার কাশি চ্যাম্পিয়ন হয়েছে যেহেতু আই লিগ, তাহলে আইএসএল খেলবে। কিন্তু ইন্টার কাশিকে ফেডারেশন এখনো অব্দি কোনো চিঠি দিয়ে উঠতে পারেনি যে ইন্টার কাশি পরের মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আইএসএল খেলবে। তো একটা জট তো আছেই। একইভাবে আই লিগের রেলিগেশন নিয়েও জট রয়ে গেছে দিল্লি এফসি এবং ওই বেঙ্গালুরু এফসি টিমটার মধ্যে, মানে অর্থাৎ যেটা রিজার্ভ টিমটা। কারণ বেঙ্গালুরু এফসি কিন্তু কিছুদিনের মধ্যে আবার ক্যাশে চলে গেছে, এটা নিয়ে কিন্তু ব্যাপক ঝামেলা হবে, আবার ক্যাশ ফি দেবে। আবার উল্টোদিকে দিল্লি এফসি রঞ্জিত বাজাজ অ্যাপিল কমিটিতে আবেদন করেছেন। অ্যাপিল কমিটিতে মোস্ট প্রবাবলি 28শে আগস্ট পরবর্তী শুনানি, অর্থাৎ এমন এএফএফ এর লিগ কমিটি বা এএফএফ চলাচ্ছে যে রেলিগেশন নিয়েও ঝামেলা, চ্যাম্পিয়নশিপ নিয়েও ঝামেলা। একই রকম ঝামেলা আছে আই লিগের সেকেন্ড ডিভিশনেও, রেলিগেশন নিয়ে সুদেব এএফসির বড় সড়ো একটা ঝামেলা হয়ে রয়েছে। অর্থাৎ সব দিকে ঘেটে করে রেখে দিয়েছে এএফএফ। আই লিগটা কিভাবে শুরু করবে? রেলিগেশন ঠিক না হলে, যে রেলিগেশন মানবে না সেই তো কোর্টে চলে যাবে, আবার অলরেডি ক্যাশে চলে গেছে বেঙ্গালুরু এফসি। তো সব দিকে ঘেটে হয়ে রয়েছে। কিন্তু আপনারা আই লিগ, আইএসএল ভাবছেন, ফেডারেশন তো আই লিগটাও করতে পারছে না, কারণ এফএসডিএল কিন্তু অনেক আগে আই লিগটা ছেড়ে দিয়েছে, সন্তোষ ট্রফি ছেড়ে দিয়েছে, সুপার কাপ ছেড়ে দিয়েছে, শুধু 50 কোটি টাকা দেয়, রাইটসটা রেখে দিয়েছে আইএসএল এবং ন্যাশনাল টিমের জন্য। এবং পরবর্তী ক্ষেত্রে যে চুক্তির আবার কথা বলা হচ্ছে, চুক্তি নবীকরণ, এফএসডিএল কিন্তু সেখানেও এফএফ কে বলেছে তারা শুধুমাত্র আইএসএল এবং ন্যাশনাল টিমেরই রাইটস রাখতে চায়, আর কিছু রাখতে চায় না। সমস্ত কিছু ফেডারেশন চালাক। ফেডারেশন যদি এতই সক্ষম হয়, আই লিগটা বিক্রি করতে পারছে না কেন? আপনারা যে সাধারণ সমর্থকরা রোজ চিৎকার করেন আই লিগ ভালো ছিল, আই লিগ দারুণ, আই লিগ করতে হবে, তো আই লিগটা তো ফেডারেশনেরই আন্ডারে। আই লিগটাকে বিক্রি করতে পারছে না কেন? কেন সুপার কাপ ঠিক করে হচ্ছে না? কেন সন্তোষ ট্রফি ঠিক করে হচ্ছে না? তো সেহেতু বা জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঠিক করে হচ্ছে না, এটা প্রশ্ন করুন এএফএফ কে আপনারা। আমরা তো করছি রোজ। সব কটাতে ঝামেলা, মানে আইএসএল এ ঝামেলা, আই লিগে চ্যাম্পিয়নশিপে ঝামেলা, আই লিগে রেলিগেশনে ঝামেলা, আই লিগ 2 এর রেলিগেশনে ঝামেলা। তো আমরা আইএসএল নিয়ে বসে আছি, আই লিগও কবে হবে ঠিক নেই। যদি নভেম্বরে হয় অন্যান্য বারের মতো, তাহলে তো একটা খসড়া করতে হবে, একটা ক্রীড়াসূচি করতে হবে। তার মধ্যে ভাবুন যে এআইএফএফ এর মানে একজন ন্যাশনাল কোচ অ্যাপয়েন্ট করলো খালিদ জামিল, তার কোনো ইন্টারভিউই নিল না, তার প্রস্তাব কি, তার তার প্ল্যানিং কি, কিচ্ছু জানে না। তখনই তো তাহলে জানা যেত যে সুনীল ছেত্রীকে সে টিমে রাখতে চায় না। মানে একটা হজবরল হয়ে রয়েছে। তবে আজকে রাতে হয়তো একটা মিটিং হতে পারে, না হলে যেভাবে ফেডারেশন চেয়েছে সময় এফএসডিএল, অথবা কাল সকালে যদি ভার্চুয়াল মিটিং হয়, এই মিটিং এর হলে আমি আপনাদের জানাতে পারবো মিটিং এ কি হলো। এই মিটিং এর ফলো আপ 28 তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিং এ শোনাবে এআইএফএফ এবং এফএসডিএল এর পক্ষ থেকে। তবে একটা এখানে প্রশ্ন উঠছে যে কোর্ট থেকে যেরকম বলে দেওয়া হয়েছে যে এই ব্যাপারে আলোচনা করবে এফএসডিএল এবং ফেডারেশন। ফেডারেশন তো বলতেই পারে যে আমি পরের বছর এফএসডিএল এর সঙ্গে না গিয়ে অন্য কোনো সংস্থার সঙ্গে যাব। এভাবে তো নির্দিষ্ট করে বলে দেওয়া যায় না যে শুধুমাত্র এফএসডিএল এর সঙ্গেই আলোচনা করতে হবে, এরকম করে তো হয় না। আমার আজকে যদি ফেডারেশনের সেই দম থাকে, ফেডারেশন যদি বলে যে না আমি তো এফএসডিএল এর সঙ্গে যাব না, আমি আদানির সঙ্গে যাব, আমি জি এর সঙ্গে যাব, আমি সোনির সঙ্গে যাব, যার তার সঙ্গেই যেতে পারে। কিন্তু সেটাও তো এই 3 বছরে ফেডারেশন একটা কোনো অপশন বের করতে পারেনি। অর্থাৎ তোমার হাতে শুধু এফএসডিএল। রিলায়েন্স যদি টাকা দেয় তুমি খেয়ে পড়ে বাঁচবে, রিলায়েন্স যদি টাকা না দেয় তুমি খেয়ে পড়ে বাঁচবে না। তা বাঁচার জন্য হয়তো রিলায়েন্স যা বলবে গলা একদম ঢুকিয়ে দেবে, তার মধ্যে গলায় ফাঁস পড়িয়ে দেবে, এবং সেটা মানতে বাধ্য হবে। আবার সেটা যদি মানো তাহলেও তুমি মরবে, না মানলে তারপরেও তুমি মরবে। কারণ এরকম অক্ষম এফেক্ট থাকলে তাই হয় যে তারা নিজেরা কোনো এই 3 বছরে একটা কিছু অপশন বের করতে পারেনি যে ভারতীয় ফুটবলের অরিজিনাল মূল্যটা কোথায়, যেমন কর্পোরেট সংস্থার কাছে সেটা তো পাঠাতে পারিনি, যার ফলে এই অবস্থা। আমি কিন্তু খুব একটা এই আজকে রাতে অথবা কালকের মিটিং এর মধ্যে খুব একটা এখনো আশান্বিত কিছু দেখছি না। আমার মনে হয় যতক্ষণ না ইলেকশন হবে ততক্ষণ কিন্তু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অন্ধকারে থাকবে। বরঞ্চ যেটা হতে পারে, আমি এটা নিয়ে আশাবাদী যে এই বছরে তো 50 কোটি টাকা এফএসডিএল দিয়েই দিচ্ছে, হয়তো এরকম একটা আলোচনা ঠিক হতে পারে যে ঠিক আছে এই বছরের আইএসএল তো আমাদের ডিসেম্বর অব্দি চুক্তি, আমরা মে অব্দি আইএসএলটাকে টেনে দিচ্ছি, এই বছরটা আমরা চালিয়ে দিচ্ছি। ইন দ্য মিন টাইম
আমাদের সঙ্গে নতুন কমিটি আসুক, নতুন কমিটি এসে ডিসকাস করুক যে কিভাবে তারা করতে চায়, কি করতে চায়, দুপক্ষে আলোচনায় বসে আমরা একটা ঠিক করব। কিন্তু সেটার জন্য তাকিয়ে থাকতে হবে সেই সুপ্রিম কোর্টে দিয়ে, কারণ সুপ্রিম কোর্ট এখনো তার ভার্ডিক্ট দেয়নি যে কনস্টিটিউশনটা কি করে হবে, কি হবে এবং পরবর্তী ইলেকশনটা কি হবে। আর এএফএফ এর কোনো উদ্যোগ নেই যে ইলেকশন নিয়ে কোনো, কারণ এএফএফ চাইবে কেন ইলেকশন? কারণ এএফএফ কল্যাণ চৌবে চাইবে তো আরো একটা বছর মসনদে থেকে যেতে। আমরা যখনই কোনো আমার আপডেট আসবে আপনাদের জানাবো। আর একটা কথা, প্লিজ ভুলবেন না, আপনারা আমার এই দুলাল দে অফিসিয়াল চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আমার পরবর্তী ভিডিও নিয়ে, ইন্ডিয়ান ফুটবলে আরো ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে। কিন্তু যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমিও উৎসাহ হারিয়ে ফেলবো। আপনি সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো আরো নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের আন্দার কি বাদ যেতে বলে সেই খবর দিতে পারবো, খবরাখবর দিতে পারবো, আপনারাও জানতে পারবেন। আপনারাও তো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, মেসেজ পাঠান, কিন্তু আমি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন অটোমেটিক্যালি আপনাদের কাছে নোটিফিকেশন পাবেন এবং আপনারা দেখতেও পাবেন, আমিও উৎসাহিত হব। নমস্কার।